গণভোটের বিষয়টি সরকারের কাছে সরকারের উপরে ছেড়ে দিতে চায় ঐকমত্য কমিশন, আমরা এটা দেখলাম। এছাড়াও জুলাই সনদ স্বাক্ষরিত হবে 15 অক্টোবর, এটি তো আজকের প্রধান খবর। দর্শক আপনাদের স্বাগত জানাই, আমি তৌহিদ শান্ত, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের যে বিষয়টি আজকের আলোচনায় গুরুত্ব পাবে সেটি হলো যে অবশেষে জুলাই সনদ, মানে জুলাই সনদ নিয়ে শেষ পর্যন্ত একটাই তারিখ পাওয়া গিয়েছে, সেটি 15 অক্টোবর। এবং এই জন্য বিষয় আমরা ঠিক করেছি অবশেষে জুলাই সনদের সমসাময়িক প্রসঙ্গ। এবং এই গণভোটের যে বিষয়টি বলছিলাম, যে গণভোট কবে হতে পারে সেটি সরকারের উপর নির্ভর করছে। এটি ঐকমত্য কমিশন একটা ভালো কথাই বলেছে, কারণ গণভোটের তারিখ নিয়েও এক ধরনের দ্বন্দ্ব বলবো না, তবে দ্বিধা বা এক ধরনের দোলাচাল ছিল। এর বাইরে যে বিষয়গুলো রয়েছে, যেমন নির্বাচন তো আছেই, এছাড়া আজকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেন, সেই বিষয়টিও আমরা আলোচনায় রাখব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাবেদ রাসিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। জাবেদ রাসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জাবেদ রাসিন বেশিরভাগ সময় ঐকমত্য কমিশনে ছিলেন, আমরা তার কাছ থেকে বিষয়টি বেশি খোলামেলা জানবো। এবং রয়েছেন বিএনপির তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু। জাহাঙ্গীর আলম মিন্টু ছাত্র দলের এক সময়কার তুখোর নেতা। জাহাঙ্গীর আলম মিন্টু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আমরা শিরোনাম দেখে আসি, শিরোনাম দেখে মূল আলোচনা শুরু করি, সেইভাবেই আজকেও শুরু করছি। জুলাই সনদ সইয়ের তারিখ চূড়ান্ত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 15 অক্টোবর ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান, নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনে মতৈক্যের বাইরে কোনো আলোচনা হবে না বললেন আমির খসরু। গুলশানে মির্জা ফখরুলের সাথে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বললেন প্রেস সচিব। বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড এবং তারা ইলেকশনের, আমি বলবো যে ট্রেন তো ছেড়ে গেছে। শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি। আন্দোলন প্রত্যাহারের রাজি না হলে হত্যার নির্দেশনা ছিল হাসিনার, ট্রাইব্যুনালের উপদেষ্টা আসিফ। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো। গুমের মামলায় হাসিনার গ্রেফতারি পরোয়ানা গেল 12 দপ্তরে। এবং স্বৈরাচার আমলের ডিজিটাল নিরাপত্তা আইনের প্রায় সব মামলায় আসামের অব্যাহতি দিয়েছে সরকার। কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশোধনে উপদেষ্টা পরিষদের অনুমোদন। শিরোনাম শুনছিলেন দর্শক। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এর পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি রাজনৈতিক যে মতানৈক্য আছে সেই বিষয়গুলোতে পরে আসবো। আমি প্রথমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে আসতে চাই। জাহাঙ্গীর আলম মিন্টু, আপনি এই আন্দোলনের সময় ছিলেন, 5ই আগস্টের এই জুলাই মুভমেন্ট যেটি গণ অভ্যুত্থান হলো, এবং আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত, আবদুল্লাহ, সার্জিস আলম, তাদেরকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বললো। আপনার ব্যক্তিগত জায়গা থেকে আমি জানতে চাই যে সেই সময়টা মনে পড়ে কিনা, এবং ঠিক এই মুহূর্তে অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচারের অভিযোগ আনা হচ্ছে, আপনার কি মনে হয় যে কোন দিকে যাওয়া উচিত? ধন্যবাদ তহিদ শান্ত আপনাকে আমাকে বৈশাখী টেলিভিশনে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দর্শক শ্রোতা দেশ এবং বিদেশে, পাশাপাশি আজকের আমার সাথে যে অতিথি জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক নাগরিক এনসিপি, তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ। যথেষ্ট সুন্দর বলেন
আন্দোলনের উপরে এবং রাজনীতির উপরে বর্তমান প্রেক্ষাপটে। তো এই সত্ত্বেও আপনি জানেন আমি বাংলাদেশের দুর্যোগ সময়ে 2018 ঐক্যমত্য দপ্তরের প্রধান দায়িত্ব ছিলাম। পরবর্তীতে জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্যে আমি প্রেস অ্যাডভাইজার ছিলাম। যখন বাংলাদেশের রাজনীতি হাসিনার 18 দিনের ভোট রাতে করে, ওই সময়ে কেউ যখন কথা বলতো না তখন জাফরুল্লাহ চৌধুরী কথা বলতেন, কারণ কথা বলতে পারতেন না। সবাইকে ধরে ম্যাক্সিমাম হাজার হাজার নেতাকর্মী তখন জেলে ছিল। এই সময়ে আপনারা বেশ অল্প কয়েকজন সাংবাদিক জাফরুল্লাহ চৌধুরীর কাছে যেতেন, উনি স্বপ্ন দেখতেন শেখ হাসিনার পতনের, এবং উনি বক্তব্য দিতেন সবসময়। সেই অনুযায়ী 16 জুলাই 2022 উনি জাতীয় সরকার গঠন করছেন। বলছেন 2 বছর সরকার থেকে শেখ হাসিনার দুঃশাসনের বিচার করতে হবে, দুর্নীতির বিচার করতে হবে। সেই অনুযায়ী কিছু নাম প্রস্তাব করেছেন। ওই সময় কেউ এটাকে সমর্থন করেছেন, কেউ সমালোচনা করেছেন। আমি ওই প্রেস বিজ্ঞপ্তিটা, ওই লেখাটা বিভিন্ন জাতীয় মাধ্যমে, গণমাধ্যমে আমার সৌভাগ্য হয়েছে সেটাকে রাত 12টা দেওয়ার জন্য। 17 তারিখ এবং 16 তারিখ রাত্রে ওই লেখাটা আসছে। তার পরিপ্রেক্ষিতে আপনার মনে আছে আর একটু, মোদি যখন বাংলাদেশে আসে তখন আমাদের ডাকসুর বিপি, সাবেক বিপি নুরু এবং জুনায়েদ সাকি তাদের ছাত্র সংগঠন সহ ইসলামিক ছাত্র সংগঠনের মোদির বিপক্ষে মিছিল করেন এবং ঢাকাতে গ্রেপ্তার হয়। তাদের আন্দোলন থেকে আরম্ভ করে জাতীয় নাগরিকদেরকে নিয়ে শহীদ মিনারে, শাহবাগে, এই 2 জায়গায় কমপক্ষে 22-23-এ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর আগ পর্যন্ত, 11 এপ্রিল 2023-এ ওনার মৃত্যুর আগ পর্যন্ত, 15 দিন আগ পর্যন্ত উনি বিভিন্ন সভা সমাবেশে যোগদান করেন এবং একটা প্রেক্ষাপট তৈরি করেন সকল দলের নেতাকর্মীদের, বিরোধী দল, বিশেষ করে হাসিনা বিরোধী, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যারা ছিল, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লিঙ্ক আপ অবশ্যই আছে। এই প্রেক্ষাপটটা যেমন বিএনপি মনে করে যে আমরা 17 বছর আন্দোলন করেছি, অন্যান্য যারা আন্দোলন হাসিনার বিরুদ্ধে কথা বলছে তারাও মনে করে যে 17 বছর আন্দোলন করে আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসছে। এবং আমার জানা মতে আমরা দেখি বিপি নুরুর যে ছাত্র সংগঠন ছিল তারাই কিন্তু পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তাদের থেকে কিছু গেছে, কিছু বিভিন্ন সংগঠন থেকে গেছে। যাওয়ার পরে তাদের যে আন্দোলনটা, যখন তারা শেখ হাসিনা যখন রাজাকারের বাচ্চা বলল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় পাদদেশে রাত্রে যখন ছাত্ররা চলে আসছে, তখন তাদের এই আন্দোলনটা দেখার পর থেকে 24 ঘন্টার মধ্যে মনে হয় আমরা 22 ঘন্টা সজাগ ছিলাম। সারা দেশে আমরা খবর রাখতাম, বিদেশেও আমরা খবর রাখতাম। এই আন্দোলন যখন চলতেছিল তখন ঐতিহাসিকভাবে একজন আমলা শামসুল আলম আমেরিকা থেকে, সে প্রতিনিয়ত যখন আমাদের এই মোবাইল বন্ধ ছিল তখন আমাদের প্রতিনিয়ত পোস্ট করতেন এবং সরকারের ব্যর্থতা, কীভাবে আমরা আন্দোলন করলে সফল হব, শামসুল আলম তার ফেসবুকের মাধ্যমে আমরা যেটা পারতাম সেখান থেকে সে করতো সেটা। তো আমরা এই যারা 90-এর আন্দোলন করছি, এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীতে 96 থেকে 2001 পর্যন্ত হাসিনা বিরোধী আন্দোলন যারা করছি, ছাত্র রাজনীতি করছি, রাস্তায় ছিলাম। আপনারা জানেন যে 96-2001 পর্যন্ত 4 দলীয় ঐক্যজোটের মিটিং আমি পরিচালনা করেছি, কমপক্ষে 1000 খানিক মিটিং পরিচালনা করছি। সেই সুবাদে জাতীয় নেতৃবৃন্দের সাথে আমার একটা পরিচয় ছিল, আছে, এখনও আছে তাদের সাথে যারা জীবিত আছেন। পরবর্তীতে যারা বিপি নূর, জুনায়েদ সাকি, এখন যে নাহিদ ইসলাম যারা চিকিৎসার জন্য যায় গণস্বাস্থ্য হসপিটাল, আপনি জানেন গণস্বাস্থ্য, আমি প্রেস অ্যাডভাইজার জাফরুল্লাহ চৌধুরীর, সেই সুবাদে তাদের খোঁজখবর নেওয়ার, তাদেরকে যখন ঘেরাও দেয় গোয়েন্দা সংস্থা। সেই সময় আপনি গণস্বাস্থ্য ছিলেন না? আমি গণস্বাস্থ্যে রাতে থাকতাম না, আমি জনস্বাস্থ্য বাসায় থাকতাম, কারণ তখন তো গণস্বাস্থ্য গেলে আমাকে গ্রেপ্তার করবে। কারণ জাফরুল্লাহ চৌধুরীর আন্দোলনের এই যে নাগরিক শক্তির যে আন্দোলনটা, সব 5টা দল 6-7টা দল একসাথে করে নিয়ে আসছে, এই আন্দোলন মিটিংগুলো আমি পরিচালনা করতাম। কারণ আপনি প্রতিনিয়ত যেতেন, আপনি সাক্ষাৎকার নিতেন, আপনি দেখতেন আমি পাশে বসে থাকতাম। তখন বিবৃতি যত কিছু, নাহিদ ইসলাম এবং আশিক মাহমুদ সজীব ভুঁইয়া, তারা তিনজন তো ছিলেন। হ্যাঁ, তারা 3জন যখন ছিল তখন আমাদের সিকিউরিটির মাধ্যমে টেলিফোনে খবর নিতাম। যখন গোয়েন্দা সংস্থা আসতো, ডিবি আসতো, তখন আমাদের খবর দিতেন। আমি ডেইলি স্টার, প্রথম আলো, আপনাদের পত্রিকাগুলোকে সাথে রাতে আমি খবরগুলো দিতাম যে ঘেরাও দিচ্ছে নাহিদ ইসলাম, এদেরকে গ্রেপ্তার করার জন্য। তো ওদেরকে ওইখান থেকে জোর করে কয়েকবার উঠানোর চেষ্টা করছে। যখন দেখলো যে ওদেরকে আটকে রাখার পরও ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র সহ সকল স্তরের নেতাকর্মীরা সারা দেশে পর্যায়ক্রমে আন্দোলন সামনের দিকে নিয়ে যাচ্ছে, তখন তাদেরকে এক পর্যায়ে জোর করে, প্রায় আপনাদের মনে আছে আমাদের বিপি নূরের ফাতেমা, সম্ভবত এখন যুগ্ম আহ্বায়ক, ওইখান থেকে আরেকটা সংগঠনের সম্ভবত গেছে, সে নিজের বোন পরিচয় দিয়ে সেখানে তাকেও অ্যাসাল্ট করছে। এবং আমরা এরকম হয়েছে যে ওইখানকার ডাক্তাররা এত হেল্প করছে, কারণ জাফরুল্লাহ চৌধুরী প্রতিটা আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে স্বাধীনতার পর থেকে
সিরাজশিদার থেকে আরম্ভ করে প্রতিটা আন্দোলনে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তার হসপিটালে স্থান দিয়েছে। একটা ঐতিহাসিক শ্রুতি একাগার স্বাস্থ্য এবং সেবার জন্য। ইভেন কি নুরুর যে কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে যারা ইনজুর্ড হয়েছে, যারা হাত পা ভাঙছে, প্রত্যেকের চিকিৎসা 90% এই ইনজুর্ড ছাত্র নেতাদের কর্মীদের এই চিকিৎসা গণস্বাস্থ্য হয়, কারণ যার কারণে নাইটদেরকে এবং বৈষম্যের ছাত্রদেরকে রাজপথে যারা আন্দোলন করছে তাদেরকে চেনার সুযোগ হয়েছে আমার। তাদের সাথে সরাসরি আমার কথা হতো না, কারণ কথা হলে তো আমার টেলিফোন ট্যাগ হতো। আমাদের সিকিউরিটি, আমাদের ডাক্তার যারা চিকিৎসা করতো অথবা নার্স, ওদের মাধ্যমে খবর নিতাম আমরা প্রতিনিয়ত। তাদেরকে যখন ঘেরাও দিত র্যাব, পুলিশ, ডিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, তখন আমরা খবর দিয়ে দিতাম যে বিভিন্ন সংবাদপত্র সেখানে যে হাজির হয়ে যেত, যার জন্য তাদেরকে সেখান থেকে অ্যাসাল্ট করতে পারে নাই বা ধরে নিতে পারে নাই। কিন্তু শেষ পর্যায়ে যখন আন্দোলনটা তুঙ্গে যাচ্ছে তখন তাদেরকে গোয়েন্দা সংস্থা নিয়ে গেছে, তাদের উপর টর্চার করছে। এই টর্চারের চিত্র সারা দেশের জনগণ দেখছে। দেখার পরে তাদের ভিতরে যে একটা আকুতি যে আমাদের ছেলেরা জীবন দিচ্ছে গুলির সামনে, তারপরে আন্দোলনটা তুঙ্গে চলে গেছে এক পর্যায়ে। তো আজকে যে তারা সাক্ষী দিতে গেছে, তো আমি আশা করি খুব দ্রুত নির্বাচনের আগেই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে। হাসিনার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরও বিচার হবে। এবং এটার জন্য এই দেশের বৈষম্যবিরোধী ছাত্র যারা ছিল, বিশেষ করে ছাত্রদল, শিবির এবং অন্যান্য সংগঠন যারা সেদিন আন্দোলনের সাথে ছিল, সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং শোক জানাই যে প্রায় 2000 ছাত্র, শ্রমিক, কৃষক, শিশু আত্মাহুতি দিয়েছে। 30,000 বাংলাদেশের জনগণ সেদিন হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুলি করেছে, গুলি রক্ত মানে জীবন দিয়ে এই যে 36শে জুলাই সৃষ্টি করেছে। এবং 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার শুধু এই স্বৈরাচারী সরকারকে পালিয়ে যেতে যারা সাহায্য করছে তাদের হয়তো একসময় বিচার হবে। জি, জাভেদ রাসিন, আমিও একটু আমরা প্রথম পর্বে এই আলোচনাটাই রাখতে চাই যে এই যে আসিফ মাহমুদ আজকে বললেন, আপনি জানেন যে রাজধানী যে চাংখারপুলের 6 জনকে গুলি করে হত্যার যে ঘটনা, সেই ঘটনায় সে জবানবন্দি দিতে গেলেন। ঠিক ওই সময়টায় আপনার অবস্থান কী ছিল, আর আপনার কি মনে হয় এখন? আমি দলীয় মতাদর্শের বাইরে থেকে একজন তরুণ, এবং আপনি আন্দোলনে সক্রিয় ছিলেন যতটুকু আমরা জানি, সেইখান থেকে আপনার কি মনে হয় যে ঠিক এই মুহূর্তে এই বিচারের বিষয়টিকে কতটুকু গুরুত্বের মধ্যে আনা যাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক মিন্টু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা দর্শক শ্রোতা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি একটু পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, যে যারা বারবার ইতিহাসে ফ্যাসিস্ট হয়ে উঠেছে কিংবা স্বৈরাচার হয়ে উঠেছে, তাদের একটা কিন্তু কমন প্যাটার্ন আছে। তাদের কমন প্যাটার্নটাই হচ্ছে তারা একদিকে দেখাবে যে উন্নয়ন হচ্ছে প্রচণ্ড রকম খুব, আরেকটা হচ্ছে যারা তার এই যে ফাঁকা উন্নয়নের যে গল্প, সেই গল্পের বিরুদ্ধে যখন কথা বলবে তখন তাদেরকে ভয়ভীতি দেখানো এবং এক পর্যায়ে গুম, খুন, এবং সেটা বেশি শক্তি ব্যবহার করে, তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সেটাকে ব্যবহার করে। আমরা যদি 60 কিংবা 70-এর দশকের দিকে তাকাই, তখন তো পুরো পৃথিবীতেই স্বৈরাচারের স্বর্ণযুগ বলা হয় ওই সময়টাকে, যে পৃথিবীর যে বাঘা বাঘা সব স্বৈরাচাররা ওই সময়ে তাদের উত্থান, তাদেরও একই রকম যে আপনার প্যাটার্নটা সেখানেও দেখতে পাবেন, যে একটা উন্নয়নের ফাঁপা বুলি এবং তার পেছনে পর্দার অন্তরালে মানুষকে একদম নির্যাতন নিষ্পেষণের যে একটা অন্ধকারাচ্ছন্ন ইতিহাস। তো বাংলাদেশে যদি আমরা দেখি, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তিনিও সেই একই পথে হাঁটলেন। তার যেটা ছিল না, তার ওই উন্নয়ন করার মতন ফাঁপা বুলি ছিল না, এবং ওই সময়ে যে সিচুয়েশনটা যুদ্ধ পরবর্তী সময়, তাকে আর ওই স্বৈরাচার হয়ে ওঠার মতন স্পেসটা আর তখন তাকে দেয় নাই। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা যখন আসলেন, উনি ওনার যে চিন্তাভাবনা, সেটায় যে ওনার মননে মস্তিষ্কে যে উনি স্বৈরাচার, সেটাই প্রমাণ করার জন্যেই আসলে ওনার 2008 সালে ফেরত আসা বাংলাদেশে। এবং সেই আপনি দেখবেন যে স্বৈরাচারদের সেই কমন প্যাটার্ন উনি ফলো করে গেছেন একবারে হুবহু। সেই এই স্ক্রিপ্ট প্রত্যেকটা স্বৈরাচার ফলো করেছে, এবং তাদের এই আপনার ইতিহাসটা ঠিক ওইভাবেই লেখা হয়েছে। তো শেখ হাসিনাও সেটা করেছেন, এবং সেখানেও আপনি দেখবেন যে দুর্নীতি থেকে শুরু করে লুটপাট, সেটা তো আছেই। তার যে যারা সহযোগী ছিল, তার যে অপকর্মের যারা সহযোগী ছিল,
যাদেরকে দিয়ে তিনি অপকর্মগুলো করেছেন তাদেরকে দুর্নীতির সুযোগ করে দিয়েছেন, তিনি নিজেও দুর্নীতি করেছেন। একই সাথে যারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আপনার মত দমন করার জন্য যা যা করা দরকার, আয়নাঘর থেকে শুরু করে গুম তো আছেই। প্রথম যখন ইলিয়াস আলী গুম হলেন বিএনপির, তারপর থেকে যে একটা ভয় ভীতির একটা যে পরিবেশ সৃষ্টি করলেন, মানুষ তখন অজানা আতঙ্কে ভুগত যে কি বলবো, কি বললে কি হয়ে যায়। তখন দিনে দুপুরে আপনার এই মাইক্রোবাস থেকে, গাড়ি থেকে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গতকালকে সম্ভবত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গুম কমিশনেরও একটি ভিডিও রিলিজ করা হয়েছে। তো সেখানে আপনি দেখবেন শুধুমাত্র যে রাজনৈতিক কর্মী তা কিন্তু না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ যেই কথা বলেছে তাকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনা জানি। এরকম সারা বাংলাদেশে অনেকেই আছে যারা হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি, এরকম অনেকেও আছে যারা দিনের পর দিন কারাগারে তারা বন্দী ছিলেন, আয়নাঘরে ছিলেন। তো এই যে অবস্থাটা, সেখানে তার যে ক্ষমতায় টিকে থাকা এবং 3টি নির্বাচন উনি সফলভাবে শেষ করেছেন, ওনার যে দাম্ভিকতা, ওনার যে অহংকার, এটা এমন একটা জায়গায় চলে গিয়েছে। নির্বাচন সফলভাবে শেষ করেছেন উনার ভাষায়, উনার প্রেক্ষাপটে যদি আমি বলি যে উনি সফলভাবে শেষ করেছেন না, উনি ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন, উনি কি বলে আপনার সব মত দমন করে ফেলেছেন, উনি মানে কি বলে ফেসিস্ট হয়ে ওঠার সব একদম চূড়ান্ত পর্যায়ে তিনি চলে গিয়েছেন। তো উনার দিক থেকে উনি যখন এটা করেছেন, তখন উনার সেই দাম্ভিকতা এবং অহংকার জায়গাটা এমনভাবে নিয়ে গিয়েছে যে ছাত্রদের যে আন্দোলন, একটা সাধারণ কোটা আন্দোলন, কোটা বিরোধী, সেই আন্দোলনটাকে উনি দেখছেন যে উনার বিরুদ্ধে আন্দোলন, এবং উনি সেটাকে দমন করার জন্য সব কিছু উনি লেলিয়ে দিলেন একেবারে। এবং সেখান থেকে ছাত্রদেরকে গুম করা, শুধু গুম করা নয়, তাদেরকে আমি তখন, আপনি বলছিলেন, আমি তো যেহেতু হাইকোর্টের অ্যাডভোকেট, আমি তখন প্র্যাকটিস করছিলাম, নাহিদ কিংবা মাহফুজেদের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। তো সেখান থেকে যখন আমি শুনতে পেলাম যে না, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরই কয়েকজন বন্ধু আমার কাছে আসলো, কথা বললাম কি করা যায়, রিট টিট নিয়ে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম। সেই সময়টা একটা ভীতিকর পরিবেশ। কিন্তু সেখান থেকেও এই ছাত্ররা যেভাবে যাদেরকে গুম করে নিয়ে গিয়েছে, একবার তো নাহিদ ইসলামকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে সেই পূর্বাচলে ফেলে রেখে গেল, তারপর আবার তাকে তুলে নিয়ে যাওয়া হলো, ডিবি অফিসে নিয়ে গিয়ে আটকে রাখা হলো দিনের পর দিন। তো এই সব কিছুই আসলে যে ওই যে বললাম আপনার স্বৈরাচারদের যে চূড়ান্ত পরিণতি, সেই চূড়ান্ত পরিণতি কিন্তু তার জন্য হয়েছে। এটা হবেই, এটা হচ্ছে ইতিহাসের কাল পরিক্রমা, এটা ঘটেছে, এটা ঘটবেই। কোনো স্বৈরাচার এভাবে টিকে থাকতে পারবে না, তার পরিণতি এরকমই হবে, এবং সেটাই হয়েছে। এবং যেভাবে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এবং যেভাবে মানুষ মানে চাঙ্খারপুলে আপনি গুলির কথা বলছেন, আমরা তো ভিডিওগুলো দেখেছি, কি আটকে ওঠার মতো ভিডিও, সেনাবাহিনী গুলি করছে, পুলিশ গুলি করছে, কিন্তু জনতা কিন্তু দৌড়ে যায় নাই, পালায় নাই, তা দাঁড়ায় ছিল। এবং আপনি দেখবেন 5 তারিখ সকালে সেই উত্তরা থেকে যখন মিছিল পঙ্গপালের মতো মানুষ আসছে, তখন সেনাবাহিনী বুঝে উঠতে পারছে না তাদের যে লাইন দেয়া সেখান থেকে যে তারা কি করবে এখন। আস্তে আস্তে সেনাবাহিনী পিছিয়ে যাচ্ছে, সাধারণ জনগণের ঢল সামনে আসছে। তো জনগণ হচ্ছে আসলে আমরা যেটা বলি যে সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণ যখন চাবে না, বা জনগণ যখন এই ভয়টাকে জয় করে ফেলবে, তখন আসলে স্বৈরাচারের জন্য কিছু করার থাকে না, এবং সেটাই হয়েছে। বিচার এবং নির্বাচনের তো সময়টা আমরা এগোচ্ছি, সেখানে বিচারের পরিস্থিতিটা কতটা আশাবাদী করছে আপনাকে? বিচারের ব্যাপারে আমরা আশাবাদী এতটাও না, আবার কিছুটা আশাও দেখতে পাচ্ছি এখন। যেভাবে ধরেন যতগুলো এভিডেন্স রয়েছে, যেহেতু প্রচুর ভিডিও ছিল, প্রচুর আপনার সাক্ষী ছিল সেই সময়টাতে, আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা বলছি সবার সরকার, জনগণের সরকার, তার আসলে এই বিচার প্রক্রিয়াটা নিয়ে যে ভূমিকা নেওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাইনি। এটার হয়তো তাদের অনেক ব্যাখ্যা থাকতে পারে সেটাতে, কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি বলি, আমি কিন্তু এই জায়গাটায় সরকারের ঘাটতি দেখতে পেয়েছি। এবং যদিও দেরি হয়েছে, কিন্তু তারপরও চার্জশিট গঠন হয়েছে অনেকগুলো মামলায়,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর মধ্যে, এবং যেটা নিয়ে অনেকেই কথা বলছিলেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, দল হিসেবে বিচারের মাধ্যমে কেন করা হচ্ছে না, সেটার কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা অতি দ্রুতই আমরা গতকালকে না আজকে আমি দেখতে পেলাম যে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চার্জশিট চলে আসে তাহলে তারা কিন্তু আর নির্বাচনের প্রক্রিয়াতে কোনোভাবেই আসতে পারবে না। আপনি একটা খবর দেখেছেন যে সাবের হোসেন চৌধুরী যিনি অ্যারেস্ট হয়েছিলেন, পরবর্তী বিদেশি চাপে তাকে জামিন দেওয়া হলো, তিনি তার বাসায় বসে কূটনীতিকদের সাথে বৈঠক করছেন। কি অদ্ভুত ব্যাপার! তো এই সরকারের কাছ থেকে তো আমরা এটা আশা করি না। তো আমরা চাইবো যে খুব দ্রুত এই মামলাগুলোর আসলে চার্জশিট দেওয়ার জন্য এত সময় নেওয়ার কোনো দরকার নাই, যেগুলোর এভিডেন্স আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটাকে বলে আপনাদের লয়ের ভাষা, সেগুলা কি এখানে অভাব আছে কোনো এই সব মামলায়? আমি তো দেখছি না, কোনো অভাব দেখছি না। এখন এটা যারা এখানে একটা কথা আছে যে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এখানে ইন্টারন্যাশনাল প্রসিডিওরটা ফলো করা হচ্ছে, সেখানে খুব দ্রুত আপনার যদি ট্রায়ালের দিকে যায় বা দ্রুত যদি এই বিচার প্রক্রিয়ার দিকে যায় তখন এটা নিয়ে কথা উঠবে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, সেটাও একদিক থেকে ঠিক আছে, কিন্তু তাই বলে এত সময় লাগার কথা না। জাহাঙ্গীর আলম মিন্টু, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তার আগে 1 মিনিট সময় আছে। আপনার কি মনে হয় দল হিসেবে, আপনি একটি দল করেছেন দীর্ঘ সময় ধরে, আপনি আওয়ামী লীগের পাশাপাশিও রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন আওয়ামী লীগের আমল থেকে, আওয়ামী লীগের আমলে করেছেন, এর আগে 90-এর গণ অভ্যুত্থানে একসাথে 3 জোটের রূপরেখার কাজগুলোও করেছেন। আওয়ামী লীগকে দল হিসেবে কি আসলে এই পর্যায়ে বিচারের কোনো মানে প্রয়োজন আছে কিনা? আমরা যদি একটু পিছনে যাই, কারণ আমাদের অল্প একটু যদি পিছনে যাই, আমাদের একটু আগে আমাদের জাভেদ খুব চমৎকারভাবে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের কিছু চিত্র তুলে ধরছেন। আমরা যদি হিটলারের নাসি পার্টির কথা বলি, নাসি পার্টি যদি ব্যান্ড হতে পারে, এখন যদি ইটালিতে নাসি পার্টির কোনো নেতাকর্মী হিটলারের কথা বলে, জার্মানির হিটলারের পক্ষে কথা বলে, নাসি বাহিনী ব্যান্ড, সমসাময়িক সময়ে ইতালিতে ছিল বেনিতো মুসোলিনি। ইয়েস, কারেক্ট। তো এই জার্মানির যদি হিটলারের নাসি বাহিনী যদি ব্যান্ড হতে পারে দুঃশাসনের জন্য, ফ্যাসিস্টের জন্য এবং মানুষকে সরাসরি মেরে ফেলার জন্য, তো শেখ হাসিনার অথবা আওয়ামী লীগের ব্যান্ড হবে না, এটা তো কোনো কারণ হতে পারে না। কারণ মানে একের জেনোসাইড তো দুইটাই না, কিন্তু নির্বাহী আদেশে, অর্থাৎ নির্বাহী আদেশ মানে হলো যে আমার ক্ষমতা আছে, এখন আমি ব্যান্ড করে দিলাম, এইভাবে ব্যান্ড করার না, বিচারের মাধ্যমে যে সাক্ষ্য প্রমাণের সামনে থেকে এবং আওয়ামী লীগকেও তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া থেকে। আমি আন্দোলন করতেছি, সামনে পুলিশ অবৈধভাবে আমাকে গুলি করছে, আমি এই পুলিশ গুলি করো না, আমি গণতন্ত্রের পক্ষে কথা বলি, পুলিশ তো হাসিনার পুলিশ তো মানবে না, গুলি করে মেরে ফেলছে আমার ডাইনে বা আমার বন্ধুদেরকে। তো ঠিক আওয়ামী লীগের ব্যাপারে আপনি যত কালোখাপান করবে তত সাবের হোসেন চৌধুরী তৈরি হবে, তত বিদেশি কূটনীতিকদের ব্যবসায়িক রাজনীতি শুরু হবে। কারণ এভাবে গোপনভাবে 3 জন কূটনৈতিক সাবের হোসেন চৌধুরী বাসায় গিয়ে মিটিং করলেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন না, এটা কোনো সমস্যা হয় নাই, এটা নীতি টিতি সব কিছু মেনে গেছেন, প্লাগ নিয়ে যায় নাই। তো এভাবেই পররাষ্ট্র উপদেষ্টা যেই কথা বলছেন উনি অথর্বর মতো কথা বলছেন, কারণ আমরা দেশের নাগরিক, আমাদেরকে এত বোকা পাবে কী কারণে? তো আমাদের দেশের জনগণ আন্দোলন করে সংবিধানকে হাইকোর্টের থেকে সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছে, তাহলে তো আমাদের এটা যদি সম্ভব না হয়, এই নির্বাহী আদেশের কারণেই তো বর্তমান সরকার সকল কাজ করতেছে। তো বিএনপি যেটা বারবার বলতেছে যে নির্বাহী আদেশের মাধ্যমেই বর্তমানে যে ঐক্যমত্র যেটা আজকে সিদ্ধান্ত হলো 15ই অক্টোবর, সেটাকেও তো অনেকগুলোই তারা আজকে সম্ভবত 11টা অধ্যাদেশ তারা জারি করছে। তো আমি মনে হয় এটা অবশ্যই সম্ভব, জনগণ চায়। আমার মনে হয় বিএনপির অনেক নেতা কিন্তু আবার বলছেন যে না, নির্বাহী আদেশে হওয়া উচিত না, সেখানে জাহাঙ্গীর আলম মিন্টু। না, আমি ওটা বলছি না, আমি বলছি জনগণ যদি চায়, বিএনপি নোট অফ ডিসেন্ট যেখানে দিচ্ছে সেটার সাথে আমি একমত, কারণ আমাদের বিএনপির বাইরে তো আমার যাওয়ার রিস্ক আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নির্বাহী আদেশ, সেটা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনার কি মনে হয়? আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কার্যক্রম তো নিষিদ্ধ করে আছে। এখন যদি কোর্ট এবং হাইকোর্ট যদি আপিল বিভাগ যদি বলে যে আমি নিষিদ্ধ করা যায়, সেখানে তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। মানে এইটাও নির্বাহী আদেশের মতোই একটা বিষয় হবে যদি সরাসরি আপনি আপিল বিভাগের সিদ্ধান্ত নিতে, আদেশ না, আইনের একটা কিন্তু বিচার এবং আপনি যেটি বললেন যে নির্বাহী। যাই হোক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরছি।
হ্যাঁ মিন্টু ভাই, এই যে শোনেন, আপনি আমার দিকে একটু বডিলি ঘোরেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এইভাবে এভাবে আলোচনা করুন। যখন ওকে বলার ওর দিকে তাকাবেন, কিন্তু আবারও আপনি আমার দিকে আসবেন। ওই ক্যামেরা আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকের পাশে, দুঃখিত, বা টেলিভিশনের পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। নির্বাচন বলতে বলতে এত নির্বাচনের কথা বলতে বলতে ভুল হয়ে যায় যে নির্বাচিত হচ্ছে, আসলে প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে সেখানে যুক্ত হতে পারেন। জাভেদ রাসিন, আমরা রাজনীতিতে প্রবেশ করতে চাই, রাজনৈতিক আলোচনায়। শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি। শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা জানতে চাই যে শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, আর শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান, সোনালী আঁশ এগুলো বাদ দিতে হবে। নিবন্ধন বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? সরি, নিবন্ধন না, প্রতীক বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? না, জামাত ইসলামের প্রতীক বাদ দিয়েছিল না, দাড়িপাল্লা তো ব্যান্ড ছিল অনেক দিন। তাহলে ধানের শীষ, সোনালী আঁশ, হ্যাঁ, সেটা তো জাতীয় প্রতীকের সিম্বল। যদি আমরা এমব্লেম দেখি, যে শাপলা এবং তার দুই পাশে ধানের শীষ এবং তার উপরে হচ্ছে তারা এবং পাটের 3টি পাতা, 3টি কুড়ি, সেটা তো মিলে হচ্ছে পাটের। তো এই 4টা জিনিস মিলে কিন্তু আমাদের জাতীয় প্রতীক। শুধু শাপলা কিন্তু জাতীয় প্রতীক না। একটা জিনিস দেখেন, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রতীক তো শুধুমাত্র যে একটা দলের সিম্বল তা কিন্তু না। এটা একটা সিম্বল তো অনেক কিছু বহন করে। যে আমাদের যে জাতীয় প্রতীক যেটা আমরা কথা বলছি, এটা দিয়ে আমরা কিন্তু আমাদের দেশের যে পরিবেশ, প্রাণ, প্রকৃতি, এটার কিন্তু একটা চিত্র কিন্তু আমাদের মাথায় ভেসে ওঠে। তো একইভাবে একটা রাজনৈতিক দল, তার যে প্রতীক থাকবে, সেই প্রতীকটার সাথে কিন্তু আসলে রাজনৈতিক দলের সাথে জনগণের, তার কর্মী এবং এই দেশের যে সম্পর্ক, সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গাটা থেকে আমরা মনে করেছি, যেহেতু আমরা জনগণের গণ অভ্যুত্থান থেকে বেড়ে ওঠা একটা রাজনৈতিক দল এবং জনগণের অপার একটা সমর্থন নিয়েই সেই আপনার মানিক মে এভিনিউতে লাখো মানুষের সমাবেশে আমরা আমাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেখান থেকে আমরা মনে করি যে জনগণের সাথে আমাদের যে সম্পর্ক, গণ অভ্যুত্থান থেকে আমাদের জনগণের সাথে যে সম্পর্ক, সেটাকে ফুটিয়ে তোলার জন্য বা সেটাকে ধারণ করার জন্য শাপলাই হচ্ছে সবচাইতে পারফেক্ট প্রতীক হতে পারে আমাদের দলের জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতীক, এটাকে খুব স্ট্রংলি আমরা এটা ধারণ করি এবং সেই ধারণ করা থেকেই আমাদের আজকের এই অবস্থান যে শাপলা প্রতীক ছাড়া আমরা নিবন্ধন নিব না, এরকম একটা অবস্থান আমাদের দলের পক্ষ থেকে আমরা নিয়েছি এবং সেটাই আমাদের দলের আপনার মুখ্য সমন্বয়ক তিনি জানিয়েছেন। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলি, শাপলা প্রতীকই কেন লাগবে? প্রতীক তো একটা প্রতীকই। না, সেখানে আপনি অন্য যে কোনো প্রতীক, শাপলা প্রতীকে কি মধু? না, শাপলা প্রতীকে মধু নাই। এখন যদি বলি যে ধানের শীষে কি মধু, সেটা না। সেটা ধানের শীষ যখন তারা নিয়েছে, ধানের শীষ তো বিএনপিরও প্রতীক না, মৌলানা ভাসানীর প্রতীক। সেটা তারা নিয়েছে, তারা তখন চিন্তা করেছে যে এটা নৌকাও কিন্তু মৌলানা ভাসানীর প্রতীক। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই রাজনৈতিক দলগুলো যখন, এমনকি লাঙ্গলও মৌলানা ভাসানীর প্রতীক না, আমি সেটাই বলছি যে এই যে রাজনৈতিক দলগুলো যে প্রতীকগুলো নিয়েছে, তারা একটু চিন্তা করে নিয়েছে। তাদের চিন্তা ছিল না এই প্রতীকটা কোনটা জনগণের সাথে বেশি কানেক্টেড, তারা সেই চিন্তা থেকেই নিয়েছে। আমরাও সেই চিন্তা থেকেই আমরা শাপলাটার প্রতি আমাদের ধারণাটা বা আবেগটা বেশি বলতে পারেন। শাপলার সাথে কি জনগণের সম্পৃক্ততা বেশি মনে হয়? অবশ্যই বেশি। শাপলা ধরেন, মানে একটা ছোট্ট বাচ্চাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, সে শাপলা ফুল চেনে। হ্যাঁ, শাপলা ফুল বাংলার গ্রামে, পুকুরে, ডোবায়, বিলে, খালে সব জায়গায় ফুটে থাকে। অটোমেটিক ফুটে, কারো হ্যাঁ, ওটা চাষ করতে হয় না বা ইয়া করতে হয় না, ওটা আমাদের প্রকৃতির সাথে মিশে আছে। তো এটার সাথে জনগণের যে সম্পর্কটা, সম্পৃক্ততাটা, দেখবেন যে বিল থেকে সে শাপলা তুলে নিয়ে এসে বিক্রি করছে, কেউ সেটাতে জীবিকা নির্বাহ করছে, কেউ শাপলা ফুল দিয়ে মালা বানাচ্ছে, সেটা বিক্রি করছে। তো শাপলা ফুলটা এমনিও অনেকে নিয়ে আসছে। আর এবং শাপলা নিয়ে যে গান, যে কবিতা, সেটাও প্রচুর আছে আমাদের। আপনার কোনো মতামত আছে জাহাঙ্গীর আলম মিন্টু এই বিষয়ে? ধানের শীষটা কি বাদ দেওয়া যায়? না, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি কথার কথা বলছে, কারণ ধানের শীষ, দাড়িপাল্লা, অন্যান্য সেটেল যে ধরনের ইয়েগুলো আছে, না, শাপলা প্রতীক তো দেওয়া হচ্ছে না। না, আমি বলি ধানের শীষ, দাড়িপাল্লা, অন্যান্য যাদের যেটা সেটেল, সেটা নিয়ে তাই আমার মনে হয় এনসিপি তাদের আর্গুমেন্টটা তারা ইয়েতে করবে, নির্বাচন কমিশনও করবে। এখন আপনাকে বাদ দিতে হবে
উপস্থাপন থেকে আপনি না থাকলে আমি থাকবো না, এটা তো কথা হইতে পারে না। এটা তো সেটেল জিনিস, ধানের শীষের ব্যাপারটা সেটেল, দাঁড়িপাল্লাটা সেটেল। এখন যদি আমরা নিজেরা ভাইরা যে ঝগড়া করি ছোটোখাটো বিষয় নিয়ে, এটা অবশ্যই বড় বিষয় তাদের প্রতীক কি নির্বাচন কমিশনে এবং এনসিপি ওরা তো আধুনিক প্রযুক্তির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি মনে করি এনসিপি অবশ্যই তারা শাপলা যদি আইনগতভাবে তারা না পেতে পারে, আরও বেটার কিছু তারা বলতে পারে, কারণ শাপলা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস এবং জাতীয় প্রতীক। আইনগতভাবে যদি বাধা না থাকে নির্বাচন কমিশন তাদেরকে দিতে পারে, এটা তো তাদের বিপক্ষে। যারা পেশি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা তো এটা প্রতিবাদ করে না, একমাত্র এটা চাইছিল আমাদের মান্না ভাই সংগঠন। তো মান্না ভাই সেখান থেকে না, কিন্তু মাহমুদুর রহমান মান্না সেটার আর কোনো না, উনি বলছে যে ওনার আর কোনো চাহিদা নাই। তো সেখানে আমার মনে হয় নির্বাচন কমিশনের সাথে এটা আলোচনা করে একটা সেটেল হওয়া উচিত। এটার জন্য ধানের শীষ এবং নাঙ্গল বাদ দিতে হবে, অন্য কিছু বাদ দিতে হবে, এই ধরনের সস্তা কথা না বলাই বেটার। নাসিরুদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যে সস্তা এবং মুখরোচক কথা বলে জাতিকে উৎসাহিত করে মনে হয়। কেমন? এই যেমন মাঝে মধ্যে সে বলে যে আমরা প্রায় 150 সিট পাবো, 200 সিট পাবো, বিএনপি 50 সিট পাবে, এই ধরনের কথাবার্তা শুনি তার মুখে। অনেকে এটা হাস্যরস মনে করে পাটোয়ারিকে। নাসিরুদ্দিন পাটোয়ারি এই ধরনের মন্তব্যে আপনার কি মনে হয় যে তার কথা? আমি বিব্রত হই, কারণ আমার বাড়ি শাহরাস্তি, নাসিরুদ্দিন পাটোয়ারি আমার ছোটো ভাই বাড়ি শাহরাস্তি। এটার জন্য মাঝে মধ্যে আমার কাছে সে তো আপনার এলাকাতেই ইলেকশন করবে, তাহলে না সে কোত্থেকে নির্বাচন করবে এখনও তো সে বলে নাই, এবং এলাকাতে সেই ওরকম পরিচিতও না। সে যদি নির্বাচন করবে অবশ্যই তার অধিকার আছে নির্বাচন করার, 100% অধিকার আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি আন্দোলনের ছিল, ছাড়া আর কোনো ভালো প্রতীক আছে? আমরা আর কোনো প্রতীকে যাচ্ছি না, আমরা আশা করি নির্বাচন কমিশন খুব শীঘ্রই আমাদেরকে শাপলা প্রতীক দেবে। ঠিক আছে, আমি নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য শেষ করলাম। জাহাঙ্গীর আলম মিন্টু, আপনার কাছে একটি বক্তব্য নিয়ে আসতে চাই। আজকে সিপিডির একটি ডায়লগে শামা ওবায়েদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক, কেউ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, সবাই এমপি হতে চায়, কেন? শামা ওবায়েদ এই কথাটি বলেছে। আমি গত 4 দিন আগে একটা পোস্ট দিয়েছি আমার ফেসবুকে যে আমরা কেউ কর্মী হতে চাই না, সবাই এমপি হতে চাই। এটা কারণটা হচ্ছে কেউ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, সবাই এমপি হতে চায়। শেষ করি, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি 1982 সালের 24শে মার্চ, এরশাদ সরকার ক্ষমতা আসার পরে, তখন পর্যন্ত মানুষের ভিতরে এরকম এমপি হওয়ার শখ ছিল না। এরশাদের মাঝামাঝি সময়ে এসে এমপি যারা আছে তারা বিভিন্ন বরাদ্দ পাওয়া আরম্ভ করলেন, যে মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো সংসদে আইন তৈরি করা। কিন্তু আমরা দেখলাম যে এখন মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো, জিয়া রহমান আমলে এটা ছিল না, এবং যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল তাদেরকে সিম্পল মেম্বার করতো, এর উপরে তারা খুব একটা ছিল না। বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল, আমার কাছে আগের কমিটিও আছে এরকম। কিন্তু দুর্ভাগ্য হলো কি এরশাদ সেটাকে এমপিদেরকে চাল ডাল গম রাস্তা বাঁকা করার, বিভিন্ন দুর্নীতি করার সুযোগ দিলেন, আস্তে আস্তে নেশা হয়ে গেল। এরশাদ বিরোধী আন্দোলন পরে 91-96 পর্যন্ত মানে সংসদ সদস্যরা স্থানীয় নেতাদের সাথে আলোচনা করে ডেভেলপমেন্ট কাজ করতো, এরকম চুরি টুরির কথা আমরা শুনি নাই। 91-96 ছিল আমার মনে হয় স্বাধীনতার পরে জিয়া রহমানের সরকারের পরে একটা সাকসেসফুল সরকার, খালেদা জিয়ার সরকার, যার কারণে খালেদা জিয়া ইমাজিং টাইগার উপাধি পাইছে ওই সময় 91-96-এ। তো এখন যে অবস্থা হয়েছে গত 15 বছর 15.5 বছর শেখ হাসিনা ক্ষমতা আসার পরে একজন এমপি 2000 কোটি 5000 কোটি 6000 কোটি টাকার মালিক হয়ে যায়, মেম্বার অফ পার্লামেন্ট, বিভিন্ন কমিটির চেয়ারম্যান হয়, সংসদীয় কমিটির। দুর্নীতি করতে করতে একটা বাজেট থেকে ডাবল টাকা তারা চুরি করে ফেলছে। তাদের কারো বেগমপাড়া বাড়ি, কারো মালয়েশিয়া বাড়ি, টাকার বস্তার মধ্যে অনেক সচিবরা ঘুমায়, অনেক আওয়ামী সমর্থিত নেতাকর্মীরা ঘুমায়। একটা ইউনিয়ন লেভেলের নেতার কাছে ফরিদপুরের শেখ হাসিনার ব্যয়ের এক কাছের ছেলে ছাত্রলীগের সম্ভবত সেক্রেটারি, তার কাছে 6000 কোটি টাকা পাওয়া গেছে দুর্নীতিতে। তো এখন মেম্বার অফ পার্লামেন্টের কাছে তো 10,000-20,000 কোটি কোনো সাবজেক্ট না। আর যদি সে যদি ব্যবসায়, তার তো কোনো কথাই নাই, ব্যাংক লুটপাট করে ব্যাংকের ডাইরেক্টর হয়। এই জন্য শ্যামাবাদ যে কথাটা বলছে বাস্তব কথা, যে সবাই এমপিতে চায়, এবং এইটার বীজ বপন করছে ফ্যাসিস্ট হাসিনা, এমনভাবে তৈরি করে গেছে যে সবাই মনে করে যে তহিদ শান্তর কাছে 5,000 কোটি আছে, আমাদের জাবেদের কাছে 5,000 কোটি টাকা আছে, আমার কাছে যদি 5 কোটি টাকা থাকে তাহলে আমার সমাজে আমার অবস্থান থাকবে না। রাজনীতি এখন কমার্শিয়াল অবস্থান থাকার জন্য এই অবস্থা না সমাজে। আপনি ভালো করে দেখেন, আপনার কাছেও জানতে চাই যে আজকে শামা ওবায়েদ একটি কথা বলেছে, কেউ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, সবাই এমপি হতে চায়। এটার মূল কারণটা হচ্ছে আপনার আমাদের যে স্থানীয় সরকারের যে ব্যবস্থা এবং আমাদের যে সরকার রাষ্ট্র ব্যবস্থা, সেটার মধ্যে যদি আমরা দেখি যে আপনার স্থানীয় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করেন এমপি, এবং একজন এমপিকে রাখা হয় তার যে এলাকাটা, তার যে আসনটা, সে আসনটা একজন জমিদার হিসেবে দল নিয়োগ করে।
দল মনোনয়ন দেয়, 10 জনের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দেয় এবং তাকে দিয়ে এই এলাকাটা নিয়ন্ত্রণ করে। তার কর্মী বাহিনী থাকে, মানে লাঠিয়াল বাহিনী থাকে, তার তো প্রশাসন তার নিয়ন্ত্রণে থাকে এবং এলাকাটা নিয়ন্ত্রণ করার জন্যই তাকে ওখানে এই সিস্টেমটাই ওখানে রয়েছে। এবং এটার কারণে যেটা হয়, স্থানীয় সরকারের যে কাজটা করার কথা সে সেটা করতে পারে না, সেটা করতে হয় এমপিকে দিয়ে। আপনি এলাকায় একটা রাস্তা হবে, মানুষ এমপির কাছে যেতে হয়, এমপি যখন বলে রাস্তা হয়, এছাড়া রাস্তা হয় না। কিন্তু সেটা কিন্তু আপনার স্থানীয় সরকারের কাজ। আপনার ঢাকা শহরের রাস্তার কাজ কিন্তু সিটি কর্পোরেশনের, সে সেটা দেখবে। কিন্তু কারো এলাকায় যদি আপনার রাস্তা নিয়ে সমস্যা থাকে, আপনি কিন্তু যান আপনার এলাকার এমপির কাছে। আপনার এলাকায় একটা স্কুল, সেটা এমপি অভুক্ত করা লাগবে, আপনি যান এমপির কাছে। আপনি আপনার এই যে সার্বিক যে ব্যাপারটা, এটার সাথে যে এমপিদেরকে যে যুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা এই আপনার স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্পে উপদেষ্টা কিন্তু হচ্ছেন এমপি। তিনি ঠিক করে দেন কোথায় কি হবে। তিনি যে এলাকায় তার ভোট কম, তিনি সে এলাকায় উন্নয়ন কাজ বরাদ্দ দেন না, যে এলাকায় তার ভোট বেশি সেখানে তিনি উন্নয়ন করেন। এটার মাধ্যমে যেটা হয়েছে, স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। যদিও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেগুলো কোনোটাই আসলে কমিশন গ্রহণ করে নাই। এবং যেই সকল বিষয় আপনারা দেখবেন যে স্থানীয় সরকার নিয়ে এই সরকারও যেসব ভূমিকা নিয়েছে সেগুলো আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। পাবলিক টয়লেট, এরকম কিছু বিষয় তারা বাস্তবায়ন করতে যাচ্ছে, অথচ এর চেয়ে বহু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আপনি আজকে একটা এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, তার কাজ সংসদের মধ্যে সীমাবদ্ধ করে দেন, আপনি হারিকেন দিয়ে এমপি হওয়ার মতো লোক পাবেন না। আপনি যখনই একটা এমপিকে স্থানীয় সরকার এবং ওই স্থানীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করে ফেলছেন, তখনই এই সমস্যাটা হয়ে যাচ্ছে। যেহেতু তার কথাতেই সব কিছু হচ্ছে, একজন উপজেলা চেয়ারম্যান, তার যে ক্ষমতা, তার যে কাজের পরিধি, সেটা কিন্তু এমপির চাইতে অনেক গুণ বেশি, কিন্তু তাকে তো এমপির দিকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই কারণে কেউ আর ওই উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন চেয়ারম্যানের দিকে তাদের নজর নেই, তাদের নজর হচ্ছে এমপির দিকে, কারণ সে তো ওইখানকার সর্বেসর্বা ওই আসনটার। আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। দুইটা বিষয়, জাভেদ রাসিন আপনার কাছে আসি। একটি হলো আজকে সিপিডির যে বৈঠকে, সিপিডির বৈঠকে ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চ কক্ষর প্রয়োজন, এটা হলো বদিউল আলমের বক্তব্য। আর সিপিডির ওভারঅল পরামর্শ হলো যে সংসদে উচ্চ কক্ষ প্রয়োজন নাই। আর একটা বৈঠক হয়েছে, এই বৈঠকে উচ্চকক্ষ আর পিআর ইস্যুতে ওইখানেও নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শামা ওবায়েদ দুইজন দুই দিকে গিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হলো প্রস্তাবিত উচ্চকক্ষ মানে এই উচ্চকক্ষের বিষয়ে পিআরটার দিকে তাকিয়ে আছে এনসিপি, এবং শামা ওবায়েদ বলছে যে আমরা পিআরের পক্ষে এখন আর চিন্তা করছি না, পিআর নিয়ে চিন্তা নেই। দুটি বিষয় নিয়ে কথা বলবেন। না দেখেন, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম, তখন আমাদের কাছে যখন এই সংস্কারের ব্যাপারগুলো নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছিল, আমরা তখন থেকেই উচ্চকক্ষ যে দরকার এবং সেই উচ্চকক্ষ যে পিআরে দরকার, সেটার একটা ব্যাখ্যা এবং সেটার যৌক্তিকতা আমরা তুলে ধরেছিলাম। এবং এই উচ্চকক্ষের ব্যাপারটা বিএনপিও কিন্তু তাদের 31 দফাতে বলে আসছে, যদিও তাদের যে চিন্তাটা সেটা ছিল আসলে অন্যরকম। তারা চেয়েছিল যে যেহেতু তাদের ওই রকম বুদ্ধিজীবী সমাজের সাপোর্ট নেই, সমর্থন নেই, কিংবা নাগরিক সমাজে তাদের ওই স্পেসটা নাই, সেই স্পেসটা কিছু কিছু মানুষকে তারা চেয়েছিল যে তাদেরকে এমপি বানাবে। সেইটা মাথায় রেখে তারা এই উচ্চকক্ষের ধারণাটা, যেটা ইউকেতে আছে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের মতন, হাউস অফ লর্ডস আসলে যার একটা শোভার মতন, সেই জিনিসটা বিএনপির ওই ধারণা থেকে তার উচ্চকক্ষ নিয়ে আসা। কিন্তু আমরা চেয়েছিলাম যে না, উচ্চকক্ষটা আসলে দরকার, কারণ বাংলাদেশের যে নির্বাচনের সিস্টেম, আমরা যে এফপিটিপিতে আছি এখন জাতীয় সংসদ, সেইটার যে ভারসাম্যহীনতার একটা জায়গায় চলে যায়, সেইটাকে চেক অ্যান্ড ব্যালেন্সে আনার জন্য আমরা এরকম একটা ধারণার কথা ভেবেছিলাম। ধরেন আপনার নিম্নকক্ষ, ধরেন একটা আসন, সেই আসনে কতজন লোক ভোট দেয়, মোট কাস্টিং ভোটটা কত পড়ে, সেই কাস্টিং ভোটেরই আবার কত পার্সেন্ট নিয়ে সে ক্ষমতায় আপনার 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। এই অঙ্কগুলো যদি আপনি করেন, আপনি দেখবেন যে আপনার মেজরিটি পিপলের মতামত কিন্তু প্রতিফলিত হয় না সেই সংসদে। তো এবং সেই সংসদে গিয়ে তারা যখন এমন কোনো সিদ্ধান্ত নেয়, এমন কোনো সংবিধান সংশোধনীর মতন মেজর ডিসিশন নিয়ে ফেলে, যেটা আসলে তার ইশতেহারেও ছিল না। এমন হতো আমরা বুঝতাম যে না, তার ইশতেহারেই ছিল যে আমরা সংসদে যদি যাই, আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা সংবিধানের এই চেঞ্জ আনবো।
এরকম কোনো কিছু না এনেও তাদের যখন মনে হয় যে না আমার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে হবে, এর জন্য যেমন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বয়স সীমা বাড়ানোর জন্য 65 থেকে 67 করেছে, এই ধরনের বিষয়গুলো যখন নিয়ে আসে তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য কোনো সিস্টেম আমাদের এই রাষ্ট্র কাঠামোতে নাই। সেইটা থেকেই আমরা বিবেচনা থেকে আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা দরকার, এবং সেটা পিআরএ হলে ওই যে আপনার মেজরিটির আপনার সংখ্যাগরি প্রতিনিধিত্ব নিশ্চিত হতো উচ্চকক্ষে, এবং সেই উচ্চকক্ষটা এই যে স্বেচ্ছাচারিতারভাবে নিম্নকক্ষ একটা বিষয় পাশ করে ফেলছে, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে হয়তো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা যেত। সেই ভাবনা থেকেই আমরা পিআরএ উচ্চকক্ষটা মানে ভোটের পিআরএ, আসনের পিআরএ না, ভোটের পিআরএ উচ্চকক্ষটার গঠনের ব্যাপারে আমরা জোর দাবি জানিয়েছি, এবং এটাকে আমরা মৌলিক সংস্কারের একটা খুব অতি গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা মনে করি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে পিআর এবং উচ্চকক্ষ বিষয়ে আমি আবারও বলছি জাহাঙ্গীর আলম মিন্টু আপনার সুবিধার্থে, সেটি হলো যে বদিউল আলম মজুমদার বলছেন যে উচ্চকক্ষটি রাখা উচিত, ওইদিকে সিপিডি ওভারঅল বলল, সিপিডি পরামর্শ যে উচ্চকক্ষের আপাতত প্রয়োজন নাই, এবং আরেকটি অনুষ্ঠানে আলাদা একটি অনুষ্ঠানে উচ্চকক্ষ এবং পিআর ইস্যুতে বিএনপি এবং এনসিপির মধ্যে একটু আলাদা মতভেদ পাওয়া গিয়েছে। বিএনপি শামা ওবায়েদ বলছেন যে পিআর ইস্যু নিয়ে এখন আমরা যেহেতু ভাবছি না, সেহেতু এখন এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানেও নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে না, উচ্চকক্ষটা পিআর ইস্যুতেই থাকবে এবং পিআর নিয়ে এখনও ভাবতে হবে। আমার বক্তব্য হলো যে আমার মনে হয় যে আলোচনাটা তো আজকে শেষ, আজকে যে সরকারিভাবে না, এটা ঐকমত্য কমিশনের আলোচনা আমি শেষ করি। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এটা দায়িত্বশীল এনসিপির নেতা, সেই হিসাবে যেহেতু ঐকমত্য কমিশনে আলোচনা শেষ হয়েছে আজকে, যা যা সিদ্ধান্ত হচ্ছে এর বাইরে তো যাওয়ার স্কোপ নাই আমাদের। বিএনপি এনসিপি 36টা দল, সম্ভবত 36টা দল একসাথে ঐক্যমতের দস্তখত করবে আগামী 15 তারিখে। তো আমরা যদি নিজেরা যদি এইরকম ঝড়গা হই তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ব্যাক করার সুযোগ পাবে। তা আমরা যখন ঝড়গা করি এনসিপির সাথে বিএনপির সাথে আমাদের জামাত ইসলাম অথবা অন্যান্য সংগঠনের সাথে, তখন হয় কি স্পেসিস্টরা উচ্চকক্ষ এবং পিআর, আমি শুধু উচ্চকক্ষ পিআর বলি না, আমি স্পেসিফিক এটা জানতে চাই, উচ্চকক্ষ এবং পিআর নিয়ে আপনাদের দলের অবস্থান। না, পিআর তো প্রশ্নের জায়গা না। পিআর তো মানে কোনো, বিশেষ করে নেপালে প্রতি বছরে নির্বাচন হয়, পিআর পৃথিবীর কোনো দেশে ভালো কোনো রেজাল্ট নিয়ে আসছে এরকম কোনো রেজাল্ট নাই। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশেই ভালো, না দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালে আছে, প্রতি বছরে সরকার চেঞ্জ হয়, 3 মাসে হয় না। বাংলাদেশে পিআর তো মানুষ বুঝতে আর 6 বছর লাগে, 10 বছর লাগবে। আগে মানুষ বুঝুক, আগে আমি শেষ করি, আগে আমরা পেসিস সরাইছি, একটা নির্বাচন চাই। আমরা নির্বাচনের জন্য তো গণতন্ত্রের জন্যই তো লড়াই করেছি। তো গণতন্ত্রের জন্য লড়াই করতে হলে, গণতন্ত্র ইস্টাবলিশ করতে হলে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে। কিন্তু পিআর এর প্রবলেমটা কি? পিআর প্রবলেম যেটা যে ভোট দেবে টাঙ্গাইলে, এমপি হবে চাঁদপুরে, এটা তো হয় না। সেটা তো নিম্নকক্ষ তো আমরা চাচ্ছি না। নিম্নকক্ষ সেটা বলতেছে যে উচ্চকক্ষের কথা, কিন্তু উচ্চকক্ষ বিএনপি নিশ্চয়ই বিএনপি সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, যারা ম্যাক্সিমাম তারা তো সম্মত হয়েছে, যেগুলো সম্মত হয় না পরবর্তীতে বিএনপির সিদ্ধান্ত হলো, এখনো নোট অফ ডিসেন্ট হলো বিএনপির যে নিম্নকক্ষে যে নারী আসন যেভাবে নির্ধারিত হয়, উচ্চকক্ষে সেইভাবে আসন বিন্যাস হবে। কিন্তু এনসিপি, জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলোর সিদ্ধান্ত যে না, নিম্নকক্ষের যে আপনার ভোটের অনুপাত, সেই অনুপাতটা দিয়েই উচ্চকক্ষ নির্বাচিত হবে। এই বিষয়ে বিএনপির সিদ্ধান্তের বাইরে তোমার যাওয়ার স্কোপ নয়। আর আমি একটা জিনিস ক্লিয়ার করি, আপনার একটু আগে যে আমাকে প্রশ্ন করছেন, এই প্রশ্নের ব্যাপারে আমি ব্যাখ্যা দেই যে এটা আসলে আমার নিজস্ব মতামত ছিল। কোনটা? এই যে ইয়ের ব্যাপারে আপনি যে প্রশ্ন করলেন, এটা হলো কি আমাদের নির্বাহী আদেশের মাধ্যমে যেটা, সেটা হলো যে বিএনপি যে সিদ্ধান্ত দিচ্ছে, আমাদের সালাউদ্দিন ভাই যে সিদ্ধান্ত দিচ্ছে, এর বাইরে নাই। এটা আমার ব্যক্তিগত আমাদের মতামত। তবে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চান না? না, দল হিসেবে আওয়ামী লীগ না, এটা হলো আমাদের বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী সদস্য যে সেটাই। কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি একটা জিনিস বলি, আপনি আমাকে প্রথমেই প্রশ্ন করেছেন, অন দ্য বিগিনিং একটা প্রশ্ন করছেন, সেটা উত্তরটা আমি দিতেছি 1 মিনিটে। সেটা হলো যে এই আন্দোলনে আপনার ভূমিকার সম্পর্কে বলেন। এই আন্দোলনে আমার ভূমিকা, আমি বলি এই আন্দোলনে ছিল ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান, মা, সবাই। তো আমার ছেলে আসার সময় বলছে, বাবা আমি তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলাম, ইউনাইটেড ইউনিভার্সিটিতে ছিলাম, তো আমি তো সেখানকার একজন সমন্বয়কের মধ্যে ছিলাম।
তো এইটা আমি আপনাকে দেখাই যে আমার ছেলে এবং আমরা 4 তারিখে শাহবাগে ছিলাম। এর আগে সেখানে আর তাদের মিছিল নিয়ে আসছিল এবং তার বন্ধু ছিল আরেকজন ইউনিভার্সিটির, তার নাম হলো পারদিন কামাল। তার বাবা মারা গেছে 1 বছর আগে, তা কেউ নাই। তাদের দুই পাশ থেকে 2 জন ছেলে বুঝতে পারছি। মারা গেছে সেখানে আমরা আন্দোলনে অনুষ্ঠানের ছিল। শেষ প্রান্তে এবং শেষ করে জাভেদ দিই, রাসিন- এই যে আন্দোলনের সকল স্তর ছিল, সাধারণ ছাত্র, আর কোনো গুলি নয়, সাধারণ বাচ্চাদেরকে নিয়ে আসছে তার মা বোনরা। এটা আপনাকে এই আন্দোলনে আমরা ছিলাম 3 তারিখ 2 তারিখ রাজপথেই ছিলাম। এবং যেহেতু আমি প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং পেটার সাংবাদিক কাউন্সিলর, সাংবাদিকের সাথে আন্দোলন করছি, রাজপথেও আন্দোলন করছি এবং আমরা সকলে ধন্যবাদ এই জাভেদ দেশটা রাসিন, করবো। আমাদের ভিতরে ধন্যবাদ ওই জাহাঙ্গীর আলম থাকবে। মিন্টু। আমাদের একটি বিষয় আমরা সামনে আনতে পারি, সেটি হলো গুমের একটি গুম কমিশনের একটি ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র ছাড়া হয়েছে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজে। এটি বিটিভিও সরাসরি বিটিভি সেখান থেকে সম্প্রচারিত করেছে। বিটিভির সম্প্রচারের সাথে সাথে আরও অনেকগুলো টেলিভিশনে সম্প্রচার করছে, সাধারণ মানুষও নিশ্চয়ই দেখছে। গুমের যে ভয়াবহতা, গুমের যে করুণ আর্তনাদ, যারা গুমের শিকার এবং গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবার, তাদের যে করুণ আর্তনাদ, এই জায়গাগুলোকে বিবেচনায় আনা হবে কি না কোনো দল বা এই গণহত্যার সাথে জড়িত কোনো দল বা কোনো ব্যক্তির বিচারের বিষয়ে, এই প্রশ্নটা আমার মনে এখন জাগছে এবং আমার ধারণা হয়তো বা আনা হবে। কিন্তু এই যে আর্তনাদ, একটি রাষ্ট্রে, একটি স্বাধীন রাষ্ট্রে, একটি স্বাধীন দেশের সার্বভৌম একটি মানুষ, তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান, হয়তো তার ভাগ্য যদি খুব ভালো হয় একটা নির্দিষ্ট সময় অকথ্য নির্যাতনের পরে ফিরে আসেন, এর আর না হলে তার হয়তো বা কোথায় কখনো কখনো শেষ দিকে তো সবার সলিল সমাধি হয়েছে। এই জায়গাগুলোকে কিভাবে ব্যাখ্যা দেয়া যায় আমি জানি না, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিশ্চয়ই এই জিনিসগুলোকে ভাবছে, চিন্তা করছে। গুম খুনের এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্ব পাচ্ছে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।